গুড মর্নিং অল অফ ইউ। আজকে আমরা প্র্যাকটিস সেট হিসাবে 10টা কোশ্চেন করব, যেগুলো তোমাদের এই প্রেজেন্ট সময়ে যত রকমের পরীক্ষা আছে মেইনস স্ট্যান্ডার্ড, তো সেগুলোতে খুব কাজে লাগবে। দেখো, এটা জঙ্গলের গল্প বলি। জঙ্গলে দেখবে হরিণ, বাঘ, সিংহ তিনটে জিনিসই একসঙ্গে থাকে। তাহলে তোমার কম্পিটিশন ফিল্ডে যখন পরীক্ষায় বসছো, বাঘ, সিংহ, হরিণ সবাই কিন্তু একসঙ্গে থাকে, পরীক্ষাও দেয় একই কোশ্চেনে। যখনই প্রিলির রেজাল্ট আউট হলো, কিছু ক্যান্ডিডেট ছিটকে গেল, কিছু ক্যান্ডিডেট এন্ট্রি নিল। এবার যে ছিটকে যাওয়া ক্যান্ডিডেটগুলো মাথায় রাখবে, তারা হচ্ছে হরিণ, সবে ফ্রেশ আর শুরু করছে। তো যারা ছিটকে গেল তারা কিন্তু নিজেদের নেগেটিভ বা ডিমোটিভেট হবে না। তোমাদের মতন হরিণ অবস্থায় কিন্তু এই বাকি বাঘ সিংহ এরাও ছিল। এই টিকে থাকার লড়াই, টিকে থাকতে থাকতে তারা কিন্তু এই বাঘ সিংহ হয়েছে। যখনই মেইনসে আসলো, মেইনস মানে কি, বাঘ আর সিংহের মধ্যে লড়াই, কে সিংহ হবে, কারণ জঙ্গলের রাজা সিংহই থাকবে। তাহলে যে জিততে পারবে সেই হচ্ছে সিংহ। দুজনেই কিন্তু খুব এক্সপার্ট, বাঘও শিকারে এক্সপার্ট, সিংহও শিকারে এক্সপার্ট। তাহলে দুটো প্রাণী এক্সপার্ট হওয়া সত্ত্বেও সিংহই বনের রাজা। তাহলে তোমাদের সেই থিঙ্কিং অবস্থাটা এমন রাখতে হবে যাতে তোমরা সিংহ হও, বাঘ হয়ে যেন এই লাস্ট মোমেন্টে গিয়ে ছিটকে যেতে না হয়। তো চলে আসি আমরা মূল যে টুকু শেখাতে এসেছি তোমাদের, সেই টপিকে, সেই কোশ্চেনে, যে কী ধরনের কোশ্চেন তোমরা আপকামিং ফেস করবে ইস্যুগুলো। দেখো, আর আমাদের বেঙ্গল পুলিশের মেইনসের বর্তমানে মার্চ চলছে, এপ্রিল থেকেই মেইনসের ব্যাচ স্টার্ট হচ্ছে, অফলাইন কোচিংয়ে, অনলাইনেও। কোর্সের মধ্যে যদি অনলাইন কোর্সে অ্যাডমিশন হতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমাদের কোচিং সেন্টারেও অ্যাডমিশনের জন্য এই অফলাইন ব্যাচে কন্ট্যাক্ট করতে পারো। আর রেলওয়ে জানো যে রিভাইজড অ্যান্সার কি এনটিপিসির বেরিয়েছে, আপকামিং গ্রুপ ডি রয়েছে, যাদেরই যে অনলাইন কোর্স এবং অফলাইনে যদি অ্যাডমিশন নিতে চাও ক্রাশ কোর্স হিসাবে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর কোচিং সেন্টারের অ্যাড্রেস তোমরা জানো যারা এই পুরনো। দেখো, কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 1, এবিসি একটি ট্যাঙ্কের সাথে 3টে পাইপ যুক্ত রয়েছে। তাদের মধ্যে দিয়ে আসা জলের বেগ যথাক্রমে 42 লিটার পার আওয়ার, 56, 48। সি হলো একটা আউটলেট পাইপ। যদি সমস্ত ট্যাপ একই সঙ্গে খোলা হয়, ট্যাঙ্কটি 16 ঘন্টায় পূর্ণ হয়। ট্যাঙ্কের ক্ষমতা কত, ক্যাপাসিটি বের করতে বলেছে। তো এই কোশ্চেনগুলো তোমরা টাইমের উপরে বেস করে এলসিএম করে এফিসিয়েন্সি বের করতে করতে এতটা অভ্যস্ত যে পরীক্ষার হলে যখনই এই ধরনের কোশ্চেন একটু একটা স্টেপ এগিয়ে গিয়ে দেবে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে এর এলসিএম ধরাধরি শুরু করে দেবে। কিন্তু যেখানে এলসিএমই দেওয়া রয়েছে, এটা এফিসিয়েন্সি দেওয়া রয়েছে এটা। তাহলে এ, বি, সি হচ্ছে আউটলেট। এ পাইপ দ্বারা 42 লিটার, বি পাইপ দ্বারা 56 লিটার, আর সি পাইপ দ্বারা 48 লিটার জল খালি হচ্ছে। দেখো, 56 থেকে আগে 48 মাইনাস করে দাও, আলটিমেটলি 8 লিটার জল প্রবেশ করছে। 42 আর 8 50 লিটার জল 1 ঘন্টায় 3টে পাইপ একত্রে চললে পূর্ণ হয়। তাহলে টোটাল যে ক্যাপাসিটিটা আসবে ট্যাঙ্কটার, কত আসবে? 50 লিটার জল 1 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু 16 ঘন্টা সময় নিয়েছে। তাহলে গুণ 16 করে দাও, 5 16 80, 0 0। তাহলে 800, অপশান নাম্বার সি আমাদের এই কোশ্চেনের উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2, তাজা চেরিতে 99% জল থাকে। ধরুন আপনার কাছে 1 কেজি তাজা চেরি আছে। রোদে কয়েক ঘন্টা পরে কিছু জল বাষ্পীভূত হয়, চেরিগুলিতে জলের শতাংশ 98% হয়ে যায়। চেরির নতুন ওজন গ্রামে কত? দেখো, চেরি ফেরি বাদ দাও, ওসব চেরি ফেরি ছেড়িটি দিয়ে কোনো কাজ নেই। তুমি ভাবো, এখন বাজার চলতে আঙুর ফল রয়েছে, কাঁচা আঙুর। তাহলে কাঁচা আঙুর নিয়ে আসলে রোদে শুকালে তুমি সেটা কী পাবে? কিশমিশ। তাহলে আঙুরে যতটা পরিমাণ শ্বাস থাকে, কিশমিশে গিয়েও ঠিক ততটা পরিমাণই শ্বাস থাকবে। শ্বাসের কোনো পরিমাণ তুমি কমাতে পারবে না, শ্বাসের কোনো পরিমাণ তুমি বাড়াতে পারবে না যে কোনো ফ্রুটসে। কমটা কিসে হয়? আঙুর অবস্থায় তো রসালো, সেই রসটা কি? জল। তুমি রোদে শুকানোর পরে সেই রসটা বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে কিশমিশটা থাকে। তাহলে শ্বাসের পরিমাণটা ইকুয়াল থাকে। তাহলে ম্যাথ যদি বাস্তব জীবনে তুমি দেখছো, যেটা করছো, সেটাই হচ্ছে ম্যাথ। ম্যাথকে অঙ্কের মতন ম্যাথ না ভেবে, ওই ছোটোবেলায় গণিত বইয়ের মতন গণিত না ভেবে, অঙ্ককে অঙ্কর মতন বাস্তব জীবনের সঙ্গে ভাবো, দেখবে একদম স্মুথলি
হয়ে যাবে। তাহলে 99% জল আছে, 1 কেজি আমাদের গ্রামে বলতে হবে, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের যদি 1% শ্বাস থাকে ইকুয়াল, এখন মনে করো এক্স গ্রাম রয়েছে, এক্সের মধ্যে 2% শ্বাস রয়েছে, তাহলে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্ট কেটে দাও, 2 দিয়ে কেটে দাও একে 500 টাইমস, তাহলে এক্সের মান কত বেরোলো 500। তাহলে অপশান নাম্বার এ আমাদের উত্তর। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই সহজ এক লাইনে উত্তরের কোশ্চেন তোমরা ফর্মুলা মুখস্থ করো কেন। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। যখন একটি প্রবন্ধ 116 টাকায় বিক্রি হয় তখন লাভের শতাংশ 92 বিক্রির তুলনায় 3 গুণ হয়, প্রবন্ধের মূল্য কত? দেখো এই কোশ্চেন এতটা ইম্পর্টেন্ট যে এর টাইপগুলো ভুরি ভুরি পরীক্ষায় আসে। দেখো আমার দ্রব্যটার ক্রয় মূল্য রয়েছে, এই ক্রয় মূল্যের দ্রব্যটা কি বলেছে, আমি যদি 92 টাকায় বিক্রি করি যা আমার লাভ হয়, এই একই দ্রব্যটা যদি আমি 116 টাকায় বিক্রি করি তার 3 গুণ। তাহলে আমার এখান থেকে এখানে মনে করো যে আমার 1 টাকা যদি লাভ হয়, তাহলে এখান থেকে এই পুরোটা গিয়ে আমার 3 টাকা লাভ হচ্ছে। এই হচ্ছে সিম্পল ভাষাটা, ডায়াগ্রামটা। কিন্তু এখান থেকে আমি কোশ্চেনে কী করে পৌঁছাবো, দেখো এই পুরোটা হচ্ছে 3 টাকা, এখান থেকে এইটুকু লাভ 1 টাকা, তাহলে এই মাঝখান থেকে যে গ্যাপটা এই দুটোর মধ্যে, তাহলে অনুপাতের দিক থেকেও গ্যাপটা কত আসবে 2 টাকা, কিন্তু অ্যাকচুয়াল গ্যাপটা কত টাকা 92 আর 116-র মধ্যে 24 টাকা। তাহলে 2-এর মান যদি 24 হয় 12 গুণ বেশি, তাহলে 1-এর মান 12 গুণ বেড়ে যাবে, মানে 12 টাকা আমার প্রফিট ছিল। 12 টাকা আমার প্রফিট এক্ষেত্রে হয়েছে কখন, যখন আমি দ্রব্যটা 92 টাকায় বিক্রি করেছি। তাহলে আমার ক্রয় মূল্য কত টাকা, 92 টাকার থেকে 12 টাকা প্রফিট বাদ দিয়ে দাও 80 টাকা, তাহলে 80 টাকা আমার কি হয়ে যাবে ক্রয় মূল্য। অপশন নাম্বার ডি। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 4। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। প্রতি তৃতীয় দিনে বি এবং সি এ কে সাহায্য করলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? দেখো এ কত দিনে করছে 20, বি কত দিনে করছে 30, সি কত দিনে করছে 60, তাহলে এদের এলসিএম কত পাবো 60। 3 20 60, 30 দুগুণে 60, 60 একবার। এ যখন প্রথম একদিন আসলো, এ প্রত্যেক দিন 3টে করে করতে পারে, দ্বিতীয় দিনেও এ কটা করবে 3টেই করবে, কিন্তু যখনই তৃতীয় দিন আসলো এর সঙ্গে আরও কে আসলো বি আর সি, কারণ প্রত্যেক তৃতীয় দিনে যখনই 2 দিন পরে 3 দিন হলো, এই 3 দিনে তৃতীয় দিনে গিয়ে 3 আর 2 5 আর 1 6টা কাজ হলো, তাই না? 6টা কাজ হচ্ছে। তাহলে দেখো 1 2 3 কাজ হলো 3 দিন, কাজ টোটাল কত হলো 6 আর 3 9 আর 3 12টা, টোটাল কাজ করতে হবে কটা 60টা। তাহলে 12-র মান যদি 60 গুণ হয় 5 গুণ বেশি, 3-এর সঙ্গে 5 গুণ বাড়িয়ে দেবো আমরা, 3 5 15 দিনে 60টা কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটাল টাইম কত 15 ডেজ। কোশ্চেনগুলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বহুবার দিয়েছে পরীক্ষায়, আদার্স এক্সামেও বহুবার এসছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন 5। কত লাভের শতাংশে একটি নিবন্ধ বিক্রি করতে হবে যাতে অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হতে পারে? মানে যে দামে বিক্রি করছিলাম তার অর্ধেক দামে বিক্রি করে আমার 30% ক্ষতি হয়েছে। তাহলে 30% যখনই ক্ষতি আমি সিপি আর এসপি এই ক্ষেত্রে পাবো, মানে 30%-এর ভগ্নাংশ ভ্যালু কত 3/10, অর্থাৎ 10 টাকার জিনিসটা আমি 7 টাকায় বিক্রি করেছি। তাহলে এর আগে এটা তো অর্ধেক দামে বিক্রি করেছি, তাহলে এর আগে তাহলে দ্বিগুণ করে দেবো, মানে 7-এর দ্বিগুণ কত 14 টাকায় আমি দ্রব্যটা বিক্রি করলে আমার লাভ হতো। তাহলে 10 টাকা আমার ক্রয় মূল্য ফিক্সড, 10 টাকার জিনিসটা 14 টাকায় বিক্রি হতো, 4 টাকা প্রফিট ছিল। তাহলে এই প্রফিট পার্সেন্টটা যদি বলতে হয় কত আসবে, 4 টাকা লাভ আমার 10 টাকার উপরে 1/10 মানে 10%, তার 4 গুণ মানে 40% প্রফিট। আর এটাই হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি। জাস্ট রেশিওতে ফেলে দাও, কোশ্চেন তোমার হাতের সামনে। তাহলে বাঘ আর সিংহর মধ্যে লড়াইয়ে অলওয়েজ কারা জিতবে, সিংহই জিতবে। তাহলে তোমার থিঙ্কিংয়ের জন্য তুমি বাঘ হয়ে থাকবে সিংহর আন্ডারে, নাকি সিংহ হয়ে রাজত্ব করবে কম্পিটিশন ফিল্ডে? নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6।
এ একটি নির্দিষ্ট কাজ 4 মিনিটে, বি 5 মিনিটে, সি 6 মিনিটে এবং ডি 10 মিনিটে এবং ই 12 মিনিটে সম্পন্ন করতে পারে। প্রতি মিনিটে তাদের দ্বারা সম্পন্ন কাজের ইউনিটের গড় সংখ্যা ফাইন্ড করতে হবে। দেখো, এ 4 মিনিট, বি 5 মিনিট, সি 6 মিনিট, 10, 12, 5 জন রয়েছে। তাহলে এলসিএম কত পাবো? 60। 4 15 60, 5 12 60, 6 10 60, 6 12 5। দেখো, আমি যদি 1 মিনিট হিসাব করি, 1 মিনিটে এরা 5 জন মিলে 48টা কাজ করতে পারছে। 48টা কাজ কতগুলো কাজের মধ্যে করলো? 60টা টোটাল কাজের মধ্যে। তাহলে 60টা কাজের মধ্যে 48টা কাজ করতে পারছে। তাহলে এই কাজটা, এই অংশটুকু কতজন মিলে করতে পারছে? 5 জন ব্যক্তি আছে এ থেকে ই পর্যন্ত। তাহলে 5 জন দিয়ে, মানে 5 দিয়ে ভাগ করে দাও। 4 12 48, 5 12 60, 4 4 16, 0.16 আমাদের উত্তর, অপশান নাম্বার এ। তাহলে এই কোশ্চেনগুলো টাইম অ্যান্ড ওয়ার্কের ভিতরে অ্যাভারেজ কনসেপ্ট এসে যাবে যখনই, তখনই ঘাবড়ে যাবে পরীক্ষার হলে। আর বলছি বারবার করে যে এই ধরনের প্যাটার্ন পরীক্ষার হলে যদি পাবে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যাটেম্প্ট নেবে না এই ধরনের কোশ্চেন, কারণ তাদের কাছে নতুন। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। 500 মিটার লম্বা এবং 30 মিটার চওড়া একটি মাঠের মধ্যে 30 মিটার লম্বা, 20 মিটার চওড়া এবং 12 মিটার গভীর একটি গর্ত করে সম্পূর্ণ মাটি সারা মাঠে ছড়িয়ে দেওয়া হলো। মাঠটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? এটা যে কোনো মেন্স বসার জন্য একদম একটা এক্সপার্ট কোশ্চেন। দেখো, মূল কথা কি আমার, এই হচ্ছে একটা, মনে করো বাড়ি যার 500 মিটার লেন্থ আর 30 মিটার ব্রেথ। এখানেই আমি একটা গর্ত করব যার 30 মিটার লম্বা, 20 মিটার চওড়া এবং 12 মিটার গভীর। আমি যদি দেখি এখান থেকে কতটা মাটি টোটাল উঠবে, 30 গুণ 20 গুণ 12, এতটা মাটি উঠবে। এই মাটিটা কতটুকু এরিয়ার মধ্যে ছড়াবো? 500 গুণ 30 বিয়োগ করে দেব, কারণ এইটুকু এরিয়ার মধ্যে তো আর মাটি ছড়াবো না, আমি মাটি ছড়াবো এই বাইরের এই এরিয়াটার মধ্যে, তাই না? তাহলে এই এরিয়াটুকু বাদ যাবে। তাহলে এই এরিয়াটুকু কি? বিয়োগ করে দাও 30 গুণ 20 ইন্টু এটার হাইট উঠবে ইন্টু এইচ। তাহলে 30 দেখো কমন চলে আসছে, তাহলে 30 ইন্টু 500 থেকে 20 মাইনাস করে দেবো, 480 মাল্টিপ্লাইড বাই এইচ ইকুয়াল টু কত? এ পাশে ছিল 30 গুণ 12 গুণ 20। যদি আমি ক্যালকুলেশনটা করি, 30-এর সঙ্গে 30 কেটে যাবে, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 12 দুগুণে 24 দুগুণে 48। তাহলে এপাশে 1 পড়ে থাকলো, এপাশে 2h। তাহলে এইচের মান হাফ, মানে কত? 0.5, মানেই আমরা জানি হাফ। অপশন নাম্বার বি, জাস্ট ইজিয়েস্ট কোশ্চেন। এর আগের কোশ্চেনগুলো তোমার চাকরি পাওয়ার জন্য, এই কোশ্চেনটা চাকরি পাওয়ার পরের জন্য। কেন পরের জন্য? কারণ তুমি একটা প্লট নিলে, চাকরি পেয়ে সিলেকশন হয়ে গেল, একটা বাড়ির জায়গা নিলে, এবার সেখানে এমন একটা, সাপোজ আমাদের মতো গ্রাম, দূর দূর গ্রামে বসে আছো, যে গ্রামে বাড়ি, তাহলে সেখানে বড় সড়ো কোনো গাড়িও যায় না, রাস্তা এমনটাই অবস্থা। তাহলে তখন কি করবে? তোমার বাড়ির যে প্লট, দেখবে যে আমি বাইরে থেকে যদি গাড়ি করে মাটি নিয়ে আসি, নিয়ে এসে আবার লেবার চার্জ করে যখন বাড়ি উঁচু করার জন্য চেষ্টা করব মাটি ফেলে, তাহলে আমার খাজনা থেকে বাজনা বেশি, মানে বাড়ি উঁচুর থেকে তুমি নিচে চলে যাবে, এতটা খরচা। তাহলে সেক্ষেত্রে কী করবে? বাড়ির এরিয়াটা বড় পড়ে রয়েছে, অনেক ফাঁকা জায়গা, তুমি একটা এরিয়া সিলেকশন করলে যে এই এরিয়াটুকুর ভিতর থেকে আমি মাটি ডিপ পর্যন্ত পৌঁছাবো, তাতে বাড়ি ট্যাঙ্কও হয়ে গেল, সব ট্যাঙ্ক হিসাবে। তাহলে সেখান থেকে যতটা মাটি উঠলো, তোমার যতটা প্রয়োজন, তুমি ততটা ডিপতে গেলে তুমি বাড়ির বাকি পোর্শনগুলোতে মাটিটা ছড়িয়ে দিতে পারলে। তো এগুলোই হচ্ছে তোমার কাগজ কলমে হিসাব করে আফটার সার্ভিসম্যান, চাকরি পাওয়ার পরে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। 9 বন্ধু একটি হোটেলে খাবার খেতে গেল। 8 জন প্রত্যেকে 30 টাকা করে দিল এবং 9ম বন্ধু এদের গড় থেকে 20 টাকা বেশি দিল।
মোট কত টাকা খরচ হয়েছিল। এই কোশ্চেনগুলো তোমার চাকরি পাওয়ার আগে হোক পরে হোক, বিশেষ করে পরেই ভাবো যে চাকরি পাওয়ার পরে তোমার এইগুলো কাজে লাগবে। কেন কাজে লাগবে? চাকরি পেলে বন্ধুবান্ধব বলবে খাওয়াতে, তাহলে নিয়ে গেলে তুমি, এবার বন্ধুবান্ধবদের বললে যে তোরা এই কয় টাকা করে চাঁদা দে, বাদ বাকি টাকাটা আমি দিচ্ছি। তো সেই ক্যালকুলেশনের হিসাব তোমার। তুমি ভাবো 8 জন বন্ধু প্রত্যেকে 30 টাকা করে দিল, নবম বন্ধুটাও যদি 30 টাকা করেই দিত, তাহলে গড়ে 30 টাকা করেই খরচ হতো, বেশি কম হতো না। তাহলে গড়ে যদি 30 টাকা করে খরচ হয়, তাহলে 9 জন বন্ধু 9 গুণ 30 করে দিলাম, উত্তর হয়ে গেল 270 টাকা। তুমি অপশানেও 270 পাবে। চাকরির পরীক্ষার যিনি কোশ্চেন সেট করুক না কেন 270 পাবে। মার্কিংও ম্যাক্সিমাম মার্কিং ওই 270 হবে, ভুল হয়ে যাবে। বা 270-এর জায়গায় 290 অপশানে থাকবে, মার্কিং ওটাও হবে ম্যাক্সিমাম। কিন্তু সঠিক উত্তরের মার্কিংটা সব থেকে কম হবে এই টাইপের কোশ্চেনে। এবার ভাবো যে নবম বন্ধুটা 30 টাকা দেয়নি, গড় যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা তো দিয়েছে, সাথে 20 টাকাটা বাড়তি দিয়েছে। এবার আসি সলিউশনে। প্রত্যেকটা বন্ধু 30 টাকা 30 টাকা 30 টাকা করেই দিয়েছে, 8 জন, ঠিক আছে। এবার নবম বন্ধুটা অ্যাভারেজ যাই চলছিল তার থেকে আরও 20 টাকা বাড়তি দিয়েছে। এবার আমি যদি বলি এই 20 টাকাটা বাড়তি নবম বন্ধুটা মানে তুমি কেন দেবে? যদি এই বাকি 8 জন বন্ধুদের মধ্যে থেকেই সমানভাবে নেওয়া হতো এই 20 টাকাটা, তাহলে তাদের থেকে গড়ে কত বাড়তো? 20-কে 8 দ্বারা ভাগ করে দাও, 4-2 8, 4-5 20, তার মানে এই 2.5 টাকাটা বাড়তি তাদের প্রত্যেকের দিতে হতো। প্রত্যেকে দিয়েছে কত টাকা করে? বাকি 8 জন 30 টাকা করে। তাহলে 30 যোগ হচ্ছে এই 2.5, কত টাকা বেড়ে গেল? 32 টাকা 50 পয়সা, মানে 32.5 টাকা করে গড় চলছিল। টোটাল কতজন রয়েছে? 9 জন রয়েছে। তাহলে ইন্টু 9, আমরা জানি যে অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ভ্যালু ইকুয়াল টু টোটাল ভ্যালু বা সাম অফ ভ্যালু। তাহলে টোটাল কত টাকা খরচ হবে? গুণ করলে 292.5, তাহলে 292 টাকা 50 পয়সা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের উত্তর। কঠিন প্রশ্ন নয়, সহজ প্রশ্ন। সহজ প্রশ্নেই সবাই ভুল করবে, আর ম্যাক্সিমাম এর অ্যাটেম্প্ট হবে হয় কত? 270, আদারওয়াইজ 290। কিন্তু ওই 292 টাকা 50 পয়সা এটা ম্যাক্সিমাম সিলেকশন হবে না, মানে অ্যাটেম্পটই হবে না। তাহলে সঠিক অপশন থেকে অনেকটা দূরে থাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। নিতিন 15 কিমি পার ঘন্টা গতিতে সাইকেল চালান, কিন্তু প্রতি 20 কিলোমিটারে বিশ্রাম নেওয়ার জন্য 10 মিনিটের জন্য থামেন। 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? 15 কিমি পার ঘন্টা গতিতে স্পিড তার 150 কিলোমিটার, যদি 15 কিমি পার ঘন্টা গতিতে সে চলে, তাহলে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কী আসবে? টাইমই তো আসবে ভাই, তাই না? তাহলে টাইমটা কত পাবে? 10 ঘন্টা তার অ্যাকচুয়াল এই স্পিডে চললে 10 ঘন্টা টাইমই লাগতো। কিন্তু সে কী করেছে? মাতব্বরি করে বাইক চালাচ্ছে তোমাদের মতন, তারপরেও আবার তার রেস্ট দরকার, রেস্ট নিচ্ছে, বিশ্রাম। রোদের মধ্যে এই যে রোদ, এই গরমের মধ্যে যেমন অফলাইন ক্লাস করিয়ে এসেও তোমাদের জন্য আবার ফ্যানও চলছে না, বা চললেও ওই টুক 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 করে, ঘাম হলেও উপায় নেই, কারণ তোমাদের নয়েজ আসবে ফ্যানের আওয়াজে গঁ 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 করে, তবুও করাতে হচ্ছে, বিশ্রাম নেওয়ার কোনো বালাই নেই। তাহলে সেই কারণে গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেলে তাহলে কি করলে 10 ঘন্টা তোমার সময় এমনিতেই লাগতো। কিন্তু এক্ষেত্রে কি করেছে? প্রত্যেক 20 কিলোমিটার অন্তর সে কি করছে না, বিশ্রাম নিচ্ছে। কতক্ষণের জন্য? 10 মিনিটের জন্য। এবার 150 কিলোমিটারের জন্য যদি প্রত্যেক 20 কিলোমিটার অন্তর তুমি বিশ্রাম নাও, 0 0 7.5 পাবে, 7.5-এর 0.5 বাদ দিয়ে দাও, আলটিমেটলি 7 বার 7 টাইমস তুমি কি করবে? বিশ্রাম নিচ্ছ। প্রত্যেকবারে 10 মিনিট, তাহলে 7 বারের জন্য গুণ 10, 70 মিনিট তুমি বিশ্রাম নিলে।
70 মিনিট মানে একে লিখতে পারি 1 ঘন্টা 10 মিনিট। আর এর আগে তো 10 ঘন্টা সময় নিয়েছো, তাহলে টোটাল 10 আর 1 11 ঘন্টা 10 মিনিট আমাদের কি লাগবে, সময় লাগবে। অপশান নাম্বার সি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এক্ষেত্রে 7.5 আসলো, যদি এক্স্যাক্ট 7 আসতো ভাগফল, মানে 20 দিয়ে যদি ভাগ করে, বা এখানে 160 থাকতো, তাহলে 20 দিয়ে ভাগ করলে 8 আসতো, তাহলে 8 থেকে একবার বাদ দিয়ে দিতাম। কেন বাদ দিয়ে দিতাম? কারণ এর আগে এই টাইপের কোশ্চেনের পুরো ডিটেল সলিউশনটা দিয়েছি যে কেন ওই একবারটা বাদ দিতে হয়। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, মানে শেষ টার্মে গিয়ে তুমি যখনই গন্তব্যে পৌঁছে গেলে বা বাড়িতে পৌঁছে গেলে তুমি কিন্তু আর বিশ্রাম নেবে না, কারণ তুমি ওখানে বিশ্রাম যত দিন খুশি যতক্ষণ খুশি বিশ্রাম নিতে পারো। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। 3টি সম্পূর্ণ কেকের ওজন যথাক্রমে 4.5 পাউন্ড, 6.3 পাউন্ড এবং 7.1 পাউন্ড। প্রতিটি কেক সমান ওজনের টুকরো করে ভাগ করতে হবে। প্রত্যেকটি কেক সমান টুকরোর ওজনে ভাগ করতে হবে। প্রতিটি টুকরো যতটা সম্ভব ভারী হতে হবে, মানে কি সব থেকে ম্যাক্সিমাম ভারী হতে হবে ইকুয়ালি। যদি প্রতিটি অতিথিকে এমন একটি টুকরো পরিবেশন করা হয়, মানে এর এক একটা টুকরোকে সমান যে টুকরোগুলো করলে সেই টুকরো প্রত্যেকটা অতিথিকেই, গেস্ট তোমার বাড়িতে এসছে, আমিই গেলাম, সাপোজ আমি গিয়ে আরও ফ্যামিলির সদস্যদের নিয়ে গেলাম তোমার বাড়িতে, দাদা আসুন, তুমি নিমন্ত্রণ দিলে, সিলেকশন হয়ে গেছে, গেলাম, তুমি কেক নিয়ে আসলে, তো তখন কি করলে যে সর্বাধিক কতজনকে তুমি পরিবেশন করতে পারবে সেটা তোমার বের করতে হবে। তাহলে এটা একটা ক্যালকুলেশন যে তুমি কতটা ওজন করে কাটলে পরে কতজনকে ভাগ করতে পারবে। এবং মোস্ট অফ দি ইম্পর্টেন্ট, আর এই ক্লাসের থেকে কনসেপ্টের উপরে আমি বলছি, মেইন্স পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন পেতে পারো, কারণ আমার দৃঢ় বিশ্বাস এক্সামিনারটা ঠিক এভাবেই ভাববে যে বর্তমান সময়ে এদের কি হিসাবে ফাঁসানো যেতে পারে, কোন ধরনের কোশ্চেনে আটকানো যেতে পারে। আমার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বেশি, আমি লোয়েস্ট ক্যান্ডিডেট সিলেক্ট করব, তার মানে কি আমি সহজ কোশ্চেনে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে এই ক্লাসে যে ধরনের কোশ্চেন কিছু রয়েছে যে অ্যাটেম্প্ট নেওয়াবো কিন্তু ভুল করাবো, অ্যাটেম্প্ট নেওয়াবো ভুল করাবো। তাহলে ওই লুডোর ছক্কা, মানে লুডোর যে গেমগুলোতে দেখবে সাপের গেম হয় না, মানে তুমি লাফিয়ে উঠলে সাপ মইবে, আবার নেগেটিভ খেয়ে নিচে নেমে আসলে, এক্সামিনারের থিঙ্কিংটা ঠিক এমনটা হয়। দেখো 4.5 মানে আমরা লিখতে পারি 9/2, আর 6.3 মানে আমরা লিখতে পারি 27/4, আর 7.1 মানে লিখতে পারি 36/5। ভালো করে বুঝবে, একদম সহজ প্রশ্ন। যদি আমি শুধু এটুকু বলতাম এই মাপের আমার কেকটা রয়েছে, আমি সর্বাধিক কত মাপের সমান কত মাপের কেক কাটবো, আমি সর্বাধিক কতটা বড় মাপের কেকের টুকরো কাটতে পারবো, তাহলে কি করতাম আমি, জাস্ট এদের HCF বা গসাগু, ভগ্নাংশের গসাগু মানে, এবার এটা ভগ্নাংশ রয়েছে, এখান থেকে আমি তোমাকে ভগ্নাংশের গসাগু লসাগু তুমি জাজ বের করতে পারো কিনা সেটা নিয়েও জাজ করে নিলাম। তাহলে ভগ্নাংশগুলো দিয়েছি, এবার ভগ্নাংশের গসাগু তুমি বের করতে পারছো কিনা, একটা কোশ্চেনে 3টে কনসেপ্ট আমি তোমার কাছ থেকে জাজ করছি। লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, তাহলে 9, 27, 36 এদের গসাগু কত পাবো 9, আর 2, 4, 5 এদের লসাগু কত পাবো 20। তাহলে 9/20 এই মাপের আমার কেকের টুকরোগুলো কাটতে হবে। আমার কাছে এই মাপের গোটা কেক রয়েছে, আমি যদি এই মাপের কাটতে চাই তাহলে একে ভাগ করব 9/2 ইন্টু, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, 20/9, 9 কেটে যাবে, 2 দিয়ে কেটে দেওয়াকে 10 বার, তাহলে 10টা টুকরো আমি করতে পারবো এই কেকটাকে। এটা গেল। এবার এটা আনবো 27/4, একে যদি আমরা এই টুকরো অনুযায়ী কাটতে চাই তাহলে 20/9, 9 দিয়ে কাটো 3 বার, 4 দিয়ে কাটো 5 বার, তাহলে 3 5 15টা টুকরো আমি
পাবো এই কেকটার থেকে এই মাপের। পরে এই মাপের কেকটা পড়ে রয়েছে 36/5 ইন্টু 20/9, 9 দিয়ে কাটো 4 বার, 5 দিয়ে কাটো 4 বার, 4 4 16। তাহলে এই মাপের আমি এই কেকটার মধ্যে 16টা পিস পাবো বা টুকরো পাবো। টোটাল কতগুলো টুকরো পাচ্ছি? 31 আর 10 41টা। তাহলে 41টা টুকরো পাচ্ছি, মানে 41টা অতিথিকে আমি আপ্যায়ন করতে পারবো। দ্যাট ইজ অপশান নাম্বার ডি। এবার এটা তো বড় সড়ো অনুষ্ঠান, তুমি তো সিলেকশন পেলে পরে আমি এতগুলো ক্যান্ডিডেট বা এতগুলো সদস্য নিয়ে যেতেই পারবো না, আমার তো পুরো গ্রাম ধরে তোমার বাড়িতে যেতে হবে, তাই না? তো আজকে এই 10টাই কোশ্চেন ছিল। ক্লাসটি বেশি বড় করলাম না, কিছু আনইউজুয়াল কথাবার্তা বলে সময় নষ্টটাও করলাম না, কারণ অফলাইন ক্লাস করে এসে তড়িঘড়ি করে আমি ক্লাসটা করানো হলো। কারণ এখানে টাইমটা দেখো 5:18 বাজে। চেষ্টা করলাম যাতে তোমাদের প্রোগ্রেসটা, আর যাদেরই মাঠ ক্লিয়ার হলো, ভাই টাইম ওয়েস্ট করো না। মাথায় রাখবে তুমি এখন হরিণ নেই, তুমি এখন বাঘ আর সিংহর দলে এসছো। বাঘ আর সিংহর দলে যখন এসছো, মাথায় রাখতে হবে যে তোমার বাঘ থেকে সিংহ হতে হবে। তার জন্য এই সামান্য 1টা মাস বা 2টো মাস যাই টাইম পাচ্ছ, এতটা এফোর্ট দাও যাতে বাঘ থেকে তুমি সিংহ হয়ে জঙ্গলে রাজত্ব করতে পারো। ঠিক আছে? আর আমাদের এই বেঙ্গল পুলিশ মেইনসের অফলাইন ব্যাচটা এবং অনলাইন কোর্সটা দুটো সম্পর্কেই যেসব বন্ধুবান্ধব বা যেসব রিলেটিভ রয়েছে যারা এই মাঠ ক্লিয়ার করে এসছে, কোর্সটা সম্পর্কে বলতে পারো, বা আমাদের অফলাইন ব্যাচ সম্পর্কেও জানাতে পারো। এই নাম্বারে যোগাযোগ করতে বলতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে বলতে পারো। দেখো, এই যে কথাটা আমি বলছি যে তুমি এখন আর হরিণ নেই, বাঘ আর সিংহর মধ্যে লড়াই। তুমি বাঘ হয়ে ছিটকে যাবে নাকি সিংহর মতন আবার জঙ্গলে রাজত্ব করবে, দুটোই তোমার হাতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।